মতপার্থক্যে যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। 22 জানুয়ারি সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। দলের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ভারত তুরস্কের রাষ্ট্রদূত ও ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেয়ার তাগিদ। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার ও পরিকল্পনাকারী সহ গ্রেফতার 3। অস্ত্র উদ্ধার সহ বাকিদের ধরতে অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। আমার যত কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। সিরাপ দেশে ওটা খাইছি, এতে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্রেসক্রিপশন ছাড়াই মিলছে অ্যান্টিবায়োটিক, কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। হুমকিতে জনস্বাস্থ্য, সচেতনতার তাগিদ। 2500 টাকা যদি সিলিন্ডার কিনি, তাহলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ বুঝেন না, আমরা এখন কিনতে পারি না, আমরা লাকি দিয়ে রান্না করি। থামছে না এলপিজি নৈরাজ্য, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। নির্ধারিত দরে সরবরাহ না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। বিপদে অটো গ্যাস নির্ভর পরিবহন খাত। মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব।
কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হযরত শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, 2-1 দিনের মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ চিহ্নিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে রাতে ব্রিফিংয়ে এই কথা জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এদিন তুরস্ক মিশরের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। শনিবার বিকেল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। পরে সাংবাদিকদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। উঠে এসেছে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের বিষয়ও। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ইন দ্য রিজন। আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির। ধারাবাহিক রুটিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে জামাতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে, আর বাতিল ও স্থগিত করা হয়েছে 18 জনের মনোনয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান, ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে
মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে এনসিপি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি 2-1 জনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় শুটার ও পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাতে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, মোসাব্বির হত্যায় শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে মোসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয়ে 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির বয়লার বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে জাতীয় বায়ান ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, মূলত রাত 8টা নাগাদ নারায়ণগঞ্জের বন্দরে মূলত আকিস যে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সেই সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করছিলেন খুব বেশি লোকজন ছিলেন না যারা সহকর্মী, তাদের বরাদি আমরা আসলে যেটুকু জানি যে সেখানে একটি বয়লার যান্ত্রিক ত্রুটি ছিল, সেটি বিস্ফোরণ হয়। সাথে সাথেই সেখানে যারা কর্মরত ছিলেন, কাজ করতেছিলেন, তাদের বেশ কয়েকজন দগ্ধ হয়। তাদেরই 7 জনকে নিয়ে আসা হয়েছে বার্ন ইনস্টিটিউটে, তারা চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতদূর জানি যে তাদের অধিকাংশেরই শরীরে বিভিন্ন অংশ পড়ে গেছে, বিশেষ করে হাত, যে কারণে তারা কর্মরত অবস্থায় ছিলেন। যারা সহকর্মী তাদের সাথে কাজ করেন তারা বলছিলেন যে এখন পর্যন্ত যতদূর তারা জানেন এবং চিকিৎসকদের কাছ থেকে আমরা যতদূর জানি যে খুব বেশি গুরুতর না হলেও অনেকের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে, অনেকে গুরুতর আঘাত পেয়েছেন, কেননা সেখানে একটি বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের ফলে ভিতরে যেই আসবাবপত্র ছিল বা যে
জিনিসপত্রগুলো ছিল সেগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে যায় সেগুলোর আঘাতও অনেকে আহত হয়েছেন, অনেকের শরীরে বিভিন্ন অংশে সেগুলোর চিহ্ন রয়েছে। যারা নিয়ে এসছেন এখানে সহকর্মীরা যারা আশেপাশে ছিলেন তারা বলছিলেন যে অধিকাংশ যারা আহত হয়েছেন তাদের হাতের এবং পায়ের এবং শরীরের বেশ কিছু অংশে আঘাতের চিহ্ন তারা দেখেছেন। এবং ডাক্তারদের সাথে আমরা যতদূর কথা বলেছি তারা বলছেন যে ঝলসে যাওয়ার অংশটা খুব বেশি নয়, তবে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানাবেন। তো এখন পর্যন্ত 7 জন এখানে ভর্তি আছেন এবং এই যে বিস্ফোরণের ঘটনা সেটি রাত 8টা নাগাদ ঘটেছিল। তো সব মিলিয়ে বার্ন ইনস্টিটিউট থেকেই ছিল এই মুহূর্তে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এলপি গ্যাসের সংকট কাটছেই না, সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। সংকটের অজুহাতে সরবরাহ করছেন না পরিবেশকরা। রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আছে যে রাইন দিলে তো শেষ হয়ে যাবে, এরপর আবার 2000 টাকা 2500 টাকা দাম করছে না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। খুচরা বিক্রেতারা জানালেন সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। আজকে তো কয়েকজন ফোন দিয়েছে, কাস্টমার মাল দিতে পারেনি, থাকলে বিক্রি করতে পারতাম, 2-1 টাকা লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রেসক্রিপশন ছাড়াই মিলছে অ্যান্টিবায়োটিক, যথেচ্ছ ব্যবহারে কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরেই। হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলো কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিংয়ের আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামী রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনকনন্তা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত হয়েছেন। সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হন নাসির নামে আরেক যুবক।
এসে গুলি করেছে এমনটা যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে আলাদা আলাদা বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে মিসিসিপির পূর্বাঞ্চলে অ্যালাবামা সীমান্তের কাছাকাছি আলাদা 3টি স্থানে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।